সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কালিয়া নড়াইলের একাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের সকল শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। তো আমি পরেশচন্দ্র দাস, প্রভাষক, রসায়ন বিদ্যা বিভাগ, আজকে রসায়ন প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় থেকে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। এর আগে আমরা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করেছি, বিভিন্ন অরবিটালের শক্তি বা শক্তি কেমন হবে সে সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করব। তো ইলেকট্রন বিন্যাস আলোচনা করতে হলে আমাদের আগে জানতে হবে ইলেকট্রন বিন্যাস মূলত কি। তো আমরা বিভিন্ন অরবিটাল বা স্তর সম্পর্কে যখন আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম যে পরমাণুর যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলো নির্দিষ্ট শক্তি সম্পন্ন কিছু অরবিটালে সুবিন্যস্তভাবে অবস্থান করে। তো এই যে বিভিন্ন শক্তি স্তরে ইলেকট্রন থাকা, অর্থাৎ কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে বা কোন অরবিটালে কতগুলো ইলেকট্রন থাকবে, কোন শক্তি স্তরের কোন উপশক্তি স্তরে ইলেকট্রনগুলো কিভাবে থাকবে, এগুলোই হচ্ছে মূলত ইলেকট্রন বিন্যাস। তো ইলেকট্রন বিন্যাস করতে হলে আমাদের কতগুলো নীতি মেনে চলতে হয়, যেমন তিনটা নীতি আমরা মূলত ফলো করি। প্রথমত হচ্ছে আউফবাউ নীতি। আউফবাউ হচ্ছে একটি গ্রিক শব্দ। তো এই আউফবাউ শব্দের অর্থ হচ্ছে বিল্ডিং আপ, অর্থাৎ ছোট থেকে বড় দিকে সাজানো, ক্রমান্বয়ে ছোট থেকে বড় দিকে সাজানো। দ্বিতীয়ত হচ্ছে পলির বর্জন নীতি, আরেকটা হচ্ছে আমাদের কুন্ডের নীতি। তো আমরা প্রথমে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আউফবাউ নীতি অনুসারে ইলেকট্রন বিন্যাসটা করব। ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আউফবাউ নীতি। তা আউফবাউ নীতি মূলত কি জিনিস? আউফবাউ নীতিটা হচ্ছে এরকম যে যখন কোনো নির্দিষ্ট শক্তি স্তরে বা ইলেকট্রনগুলো যখন আমরা ইলেকট্রন বিন্যাস করবো, তখন ইলেকট্রনগুলো এমনভাবে প্রবেশ করবে যেন নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালগুলো আগে ইলেকট্রন পায় এবং উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালগুলো ক্রমান্বয়ে উচ্চ শক্তি সম্পন্ন অরবিটালগুলো ইলেকট্রনগুলো পায়। অর্থাৎ নিম্ন শক্তির অরবিটাল ইলেকট্রন দ্বারা পূর্ণ হওয়ার পরে ক্রমান্বয়ে উচ্চ শক্তির অরবিটাল ইলেকট্রনগুলো প্রবেশ করবে। এটা হচ্ছে আউফবাউ নীতি। তো আউফবাউ নীতি এখন কোন অরবিটালের শক্তি কম, কোন অরবিটালের শক্তি বেশি, সেটা আমরা কিভাবে বুঝবো? তো বিজ্ঞানী আউফবাউ অর্থাৎ বিল্ডিং আপ নীতির ব্যাখ্যা করতে যে তখন একটা সূত্র আমাদের এখানে চলে আসে, সেটা হচ্ছে N+L নিয়ম। N+L নিয়ম অর্থাৎ প্রধান শক্তি স্তর এবং উপশক্তি স্তর, অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার মান থেকে কোন অরবিটালের শক্তি কত সেটা আমরা নির্ধারণ করতে পারি। তো সেটা নির্ধারণ করতে গেলে আমরা কতগুলো অরবিটাল, কোন শক্তি স্তরের কি কি অরবিটাল আছে বা কোন শক্তি স্তরে কতগুলো উপশক্তি স্তর আছে সে সম্পর্কে আমরা আগে আলোচনা করেছিলাম কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে আলোচনা করার সময়। তো আমরা সেইগুলোকে যদি সে অরবিটালগুলোকে পরপর সাজাবো এবং N+L নিয়ম অনুসারে কোন অরবিটালের শক্তি কত সেটাও আমরা দেখবো। আমরা যদি প্রথম শক্তি স্তরের একটা উপশক্তি স্তর ছিল যেটাকে আমরা 1s, দ্বিতীয় শক্তি স্তরের 2টা 2s এবং 2p, তৃতীয় শক্তি স্তরের 3টা 3s, 3p, 3b, চতুর্থ শক্তি স্তরে 4টি উপশক্তি স্তর 4s, 4p, 4b, 4s। তারপরে পঞ্চম শক্তি স্তরে 4টি 5s, 5p, 5b, 5s, 6s, 6p, 6b, 6s, 7s, 7p,
তো আমাদের মূলত আমাদের পর্যায় সারণীতে যে মোট মৌল আছে 118টি। এই 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করতে গেলে আমাদের 7p পর্যন্ত অরবিটাল হলেই আমাদের মূলত 118টি মৌলের ইলেকট্রন বিন্যাস করা সম্ভব। তো আমরা এই 118টি ইলেকট্রন বিন্যাস করতে গেলে যতটুকু প্রয়োজন এগুলো সম্পর্কে আমরা মূলত আলোচনাটা করব। তো প্রথমে আমরা যখন সহকারী কোয়ান্টাম সংখ্যা পড়েছিলাম তখন এল এর বিভিন্ন মানের জন্য কি কি অরবিটাল পাওয়া যায় সেগুলো আমরা দেখেছিলাম। সেখানে যে যখন এল এর মান 0 তখন সেটাকে আমরা এস অরবিটাল বলি, যখন এল এর মান 1 তখন পি অরবিটাল, যখন এল সমান 2 তখন ডি অরবিটাল, যখন এল সমান 3 তখন হচ্ছে এফ অরবিটাল। তো অর্থাৎ এস অরবিটালের যদি আমরা শক্তির হিসাব করি তাহলে সেটার মানকে আমরা বলি 0, পি অরবিটালের জন্য 1, ডি অরবিটালের জন্য 2 এবং এফ অরবিটালের জন্য 3। তো আমরা এখন এই অরবিটালগুলোর শক্তি আমরা n এবং n এর মান থেকে হিসাব করব। তো আমরা 1s এর ক্ষেত্রে দেখতে পাই n এর মান হলো 1 আর s এর মান 0, টোটাল মিলে মানটা আছে 1। ঠিক একইভাবে 2s এর জন্য 2 প্লাস 0 2, 2p এর জন্য 2 প্লাস 1 3, 3s 3 প্লাস 0 3, 3p এর জন্য 3 প্লাস 1 4, 3d এর জন্য 3 প্লাস 2 5, 4s এর জন্য 4 প্লাস 0 4, 4p এর জন্য 4 প্লাস 1 5, 4d এর জন্য 4 প্লাস 2 6, 4f এর জন্য 4 প্লাস 3 7। ঠিক আছে, আমরা 5 প্লাস 0 5, 5 প্লাস 1 3, 5d এর জন্য 5 প্লাস 2, কারণ d এর মান হচ্ছে 2, তাহলে এখানে আসলে 5 হবে 7, 5 প্লাস 3 8, 6 প্লাস 0 6, 6 প্লাস 1 7, 6 প্লাস 2 8, 6 প্লাস 3 9, 7 প্লাস 0 7, 7 প্লাস 1 8। তো আমরা n প্লাস l নিয়ম অনুসারে কোন অরবিটালের শক্তি কমন সেটা আমরা বের করে ফেললাম। যে 1 2 তারপরে 2p হচ্ছে 3, 3s 3, 4p 3p 4। তো এগুলো আমরা প্রত্যেকটা মান হিসাব করলাম। এখন যদি আমরা এই মানের ক্রম অনুসারে সাজাই, অর্থাৎ যার মান কম তাকে আগে এবং যার মান বেশি তাকে পরে সাজায়, তাহলে আমাদের প্রথমে আসে 1a 2s 1s তারপরে 1 2 দেখো 3 হচ্ছে 2টা 2p এর টোটাল মান 3 আবার 3s এর টোটাল মানও 3। যদি এরকম হয় অর্থাৎ দুটো ভিন্ন অরবিটালের শক্তি অর্থাৎ n প্লাস l এর মান যদি একই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমরা ম্যাডিল্যান্ডের নীতি অনুসারে যার n এর মান কম সেটাকে, তো যেটা বলছিলাম যে ম্যাডিল্যান্ডের নীতি অনুসারে যদি কখনো দুটো অরবিটালের শক্তি একই হয়ে যায় তাহলে সেক্ষেত্রে যেটার n এর মান কম অর্থাৎ প্রধান কোয়ান্টাম সংখ্যার মান বা প্রধান শক্তি স্তরের সংখ্যা যার কম সে শক্তি ক্রম অনুসারে সে আসবে আগে এবং যার n এর মান বেশি সে যাবে পরে। তাহলে সেই হিসাবে আমরা 2p এর মান হচ্ছে 3 এবং 3s এর মান হলো 3। এখন 2p আমরা তাহলে আগে লিখব 2p 3s, এরপরে যে মানগুলো আছে সেটা হচ্ছে 4, তাহলে 3p এর মান 4, 4s এর মানও 4। তাহলে আমাদের 4 আছে দুইটা, তাহলে একটা হচ্ছে 3d আর একটা হলো 4s। তাহলে যেহেতু দুটো শক্তি একই, ঠিক আছে, যার n এর মান কম অর্থাৎ প্রধান শক্তি স্তরের মান যেটা ছোট সেটাকে আগে লিখব, অর্থাৎ 3s 3p তারপর আসলো 4s। তাহলে 3p এবং 4s। এরপর আছে 5 আমরা দেখতে পাচ্ছি 3d এর মান 5, 4p এর মান 5 এবং 5s এর মানও 5, অর্থাৎ 5 হচ্ছে 3টা।
তাহলে সেক্ষেত্রে আমাদের আগে আসবে 3D, তারপর আসলো 4S, সরি 4P, 4P, তারপরে আসবে 5S। অর্থাৎ যে সকল n প্লাস l এর মান 5 আমরা সেগুলোকে এবার কাটি। এবার আসলো 4। তো 5 এর ক্ষেত্রে আমরা দেখি যে 4D তার মান 6, 5P এর মান 6 এবং 6S এর মানও 6। তাহলে আমাদের সেক্ষেত্রে প্রথমে আসলো 4D, তারপরে 5P, তারপরে 6S। তাহলে আমরা পেলাম 6। এবার আসলো যে সকল অরবিটালের ক্ষেত্রে n প্লাস l এর মান 7 আমরা সেইগুলোকে পদ করি। 4S, তারপর আসলো 5D, তারপরে আসে 6P। এগুলো হচ্ছে আমাদের 7। এখন আমরা যদি 8 এ নিতে চাই তাহলে আমরা এখানে যদি আরো কিছু লিখি 7D, 7S, তাহলে হলো 7 আর 2 9, 7 আর 3 10, 8S তার মান হচ্ছে 8। S, ST, SC, SCGP, SGP, SSGP, 1S, 2S, 3S, 4S, 5S, 6S, 7S। আচ্ছা, 7। এরপরে আমাদের আরো একটা 7S আসলো কত? 7S। অর্থাৎ আমরা যদি 7 নিই তাহলে আমাদের 7 আসছে 4 আসছে 7, 5 আসছে 7, 6 এর 7, আর একটা হলো 7S, অর্থাৎ 7 প্লাস 0 সমান 7। তো এরপরে আমরা 8 এর কথা যদি চিন্তা করি তাহলে আমাদের দেখা যায় যে 8 প্রথমে কাজ 5A, তারপরে 6D, তারপরে আছে 7P। তো যাক আমরা অরবিটাল যদি আমরা পরপর নির্দিষ্ট শক্তি স্থান অনুসারে অরবিটালগুলোকে লিখি তাহলে আমাদের অনেক অরবিটাল লেখা যায়, কিন্তু মূলত 118টি ইলেকট্রন বিন্যাস করার জন্য আমাদের এইগুলো যথেষ্ট। অর্থাৎ আমরা শক্তি n প্লাস l নিয়ম অনুসারে যদি শক্তি অনুসারে সাজাই তাহলে দেখা যাচ্ছে 1S, 2S, 2P, 3S, 3P, 4S, 3D। এখানে দেখা যাচ্ছে যে আমাদের একটু ব্যতিক্রম কেমন, যে 3P এর পরে 3D হওয়ার কথা, কিন্তু n প্লাস l নিয়ম অনুসারে 4S এর শক্তি হলো 4 যোগ 0 সমান 4, আবার 3D এর শক্তি হচ্ছে 3 প্লাস 2 সমান 5। যে কারণে 3D এর আগে 4S চলে আসছে। এরকম আমাদের অনেক জায়গায় ব্যতিক্রম। তো এই হচ্ছে আমাদের অরবিটালের শক্তির ক্রম অনুসারে পরপর আমরা অরবিটালগুলোকে সাজিয়ে নিলাম। এখন যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব সেক্ষেত্রে আমাদেরকে এই ক্রম অনুসারে ইলেকট্রনকে দিতে হবে। যদি আমরা শক্তির ক্রম অনুসারে সাজাই আমাদের শক্তির ক্রম অনুসারে এভাবে আসে। তো এই 1S, 2S, 2P, 3S, 3P, 4S, 3D, 4P, 5S, 4D, 5P, 6S, অর্থাৎ একটা অরবিটালের ভিতরে আরেকটা অরবিটাল, একটা শক্তি স্তরে অরবিটালের ভিতরে আরেকটা শক্তি স্তর ঢুকে যায়। তো এটাকে মনে রাখা আমাদের জন্য ছোটা, যে কারণে
এটাকে সহজে মনে রাখার জন্য একটা সিস্টেম যদি আমরা দেখি, যে প্রথমে এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি। অর্থাৎ আমরা যদি একটু ছন্দ আকারে মনে রাখতে চাই, এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি, একটু ছন্দ আকারে যে এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি। যদি একটু সান্দিক আকারে আমরা মনে রাখতে চাই তাহলে এটা আমাদের জন্য মনে রাখাটা খুবই সহজ। তো এই যে ছন্দ, এই ছন্দ অনুসারে এই অরবিটালগুলোকে আমরা পরপর লিখে যদি আমরা ইলেকট্রন বিন্যাস করতে পারি তাহলে সেটা আমাদের জন্য খুবই সহজ হয়ে যায়। তো আমরা যদি দেখি এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি। আমরা জানি প্রথম শক্তি স্তর থেকে এস অরবিটাল শুরু, প্রথম এস থেকে 1s, তারপরে 2s, পরের এস অরবিটালটা 3, তারপরে 4, তারপরে 5, তারপরে 6, তারপরে 7। আমরা বিভিন্ন কোয়ান্টাম সংখ্যা যখন পড়েছি তখন দেখছিলাম যে আমরা সবাই কোয়ান্টাম সংখ্যা পি শুরু হয় দ্বিতীয় শক্তি স্তর থেকে। তাহলে প্রথম যে পি সেটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের পি, তারপরে পিটা হচ্ছে তৃতীয় শক্তি স্তরে, তারপরে একটা চতুর্থ শক্তি স্তর, তারপরে পঞ্চম শক্তি স্তর, তারপরে হলো ষষ্ঠ শক্তি স্তর, তারপরে হলো সপ্তম শক্তি স্তর। ডি অরবিটাল শুরু হয় তৃতীয় শক্তি স্তর থেকে। তাহলে আমরা এগুলো সবগুলো সংখ্যা দিয়ে দিচ্ছি, তাহলে ডি আছে এখানে থাকো। তাহলে প্রথম ডিটা হলো 3 অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে ডি অরবিটাল, তারপরে একটা 4d, তারপরে একটা 5d, তারপরে একটা 6d। একইভাবে এফ অরবিটালের ক্ষেত্রে আমরা কোয়ান্টাম সংখ্যা পড়ার সময় দেখেছি যে প্রথম এফ অরবিটাল শুরু হয় চতুর্থ শক্তি স্তর থেকে। তাহলে প্রথম এফ অরবিটালটা 4s, তারপরে একটা হলো 5s। তো আমরা এখন দেখতে পাচ্ছি যে আমরা যে সূত্র আকারে যেটাকে বানিয়েছিলাম সেই অনুসারে এস এস পি এস পি এস ডি পি এস ডি পি এস এফ ডি পি এস এফ ডি পি অরবিটালগুলোকে যদি আমরা আউটগোয়িং নীতি অনুসারে সাজাই তাহলে আমরা ঠিক এইভাবে সাজাতে পারি এবং এই ছন্দ আকারে আমরা তাদেরকে মনে রাখতে পারি। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের ইলেকট্রন বিন্যাস করার সময় শক্তি নিম্ন থেকে উচ্চ ক্রম অনুসারে সাজালে আমাদের অরবিটালগুলোকে আমরা এভাবে পেয়ে থাকি। তো এই যে অরবিটালগুলোকে আমরা এভাবে পাবো, তো অরবিটালগুলো যখন আমরা ইলেকট্রন বিন্যাস করব আমরা ইলেকট্রনগুলোকে দেব ঠিক এই সূত্র অনুসারে, কিন্তু আমাদেরকে লিখতে হবে অরবিটালগুলোকে পরপর। অর্থাৎ যেমন তৃতীয় শক্তি স্তরের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 3s 3p 4s 3d, কিন্তু আমরা যখন ইলেকট্রন বিন্যাস করব তখন আমাদেরকে 3s 3p 3d অর্থাৎ পরপর লিখতে হবে। কিন্তু ইলেকট্রন প্রবেশ করবে আমাদের এই শক্তির ক্রম অনুসারে। সেক্ষেত্রে আমরা একটা উদাহরণ যদি দেখি তাহলে আমাদের জন্য খুব সহজ হয়। যেমন আর্সেনিক 33, পারমাণবিক সংখ্যা হলো 33। যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি তাহলে আমরা কতগুলো অরবিটালকে পরপর সাজাই, 1s 2s 2p 3s 3p 3d 4s 4p। আমরা এই পর্যন্ত আপাতত রাখি। এখন আমরা ঠিক আগের সেই সূত্র অনুসারে অর্থাৎ এস এসপি এসপি এসডিপি এসডিপি এসএফডিপি এসএফডিপি মনে মনে আমরা ওইটাকে আওড়াবো। অর্থাৎ এস এসপি এসপি এসডিপি এসডিপি এসএফডিপি এসএফডিপি সূত্রটাকে মনে মনে বলবো, আর এইখানে সেই অনুসারে ইলেকট্রনগুলোকে আমরা বিভিন্ন অরবিটালে বিন্যাস করবো। তাহলে প্রথম আমাদের আছে এস অরবিটালে আমরা জানি সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। এস পি এস এর 2টা, পি তে 6টা, কারণ পি অরবিটালে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হলো 6। তারপরে আবার এস পি তাহলে দেখা যাচ্ছে কি 2 আর 2 4 6 10 আর 2 12 আছে 18টা। এরপরে
তাহলে আমাদের তিনটা পর্যন্ত আমরা ক্রমবিন্যাস তিনটা চলে গেছি, এস, এসপি এবং এসপি। এরপর আমাদের সূত্র আছে এসডিপি। তাহলে এর পরবর্তীতে আমরা এস দেখতে পাচ্ছি 4 এসে দিলাম দুইটা ইলেকট্রন। এস ডি, ডি তে আমাদের বাদ বাকি তাহলে কয়টা থাকে? 10, 18, 20 আর 13টা। তাহলে ডি তে হলো 10টা, 30, পি তে হলো 3টা। তাহলে আমরা কিভাবে দিলাম? এস, এসসি, এসসি, এসডিপি। যদি আমরা পিডিকে লিখেছি আগে, কিন্তু ইলেকট্রন দিয়েছি পরবর্তীতে, অর্থাৎ আগে ফোরেসকে দুইটা ইলেকট্রন দিয়ে তারপরে 3D-কে ইলেকট্রন দিয়েছি। তো এভাবে আমরা যদি সূত্রটাকে মনে রাখতে পারি, এস, এসপি, এসপি, এসডিপি, এসডিপি, এসএসডিপি, এসএসডিপি, এই ছন্দটাকে মনে রাখতে পারলে আমরা এই অরবিটালগুলোকে পরপর লিখেও খুব সহজে ইলেকট্রন বিন্যাসটা করতে পারি। তো এই ছিল মূলত আউটবাউ নীতি অনুসারে বা n+l নিয়ম অনুসারে অরবিটালগুলোকে সাজানো এবং ইলেকট্রন বিন্যাসের কি বলতে পারি আমরা ইলেকট্রন বিন্যাসের নিয়ম। তো আজকে এই পর্যন্ত। আমরা আগামী ক্লাসে হুন্ডের নীতি এবং পলির বর্জ্য নীতি নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সকলে ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। সকলকে ধন্যবাদ।